দেখুন, কোনো রকম কাজ না করে লাইনে দাঁড়ালেই যদি কিছু টাকা পাওয়া যায়, তাহলে কজন এরকম আত্মসম্মান বোধ সম্পন্ন লোক আছেন যে তিনি লাইনে দাঁড়াবেন না? যারা লেখাপড়া শিখছেন শুধু ডিগ্রিটা পাচ্ছেন, তারা সত্যিকারের লেখাপড়াটা শিখছেন না, তাহলে সেরকম ছেলেমেয়ে তো লাইনে দাঁড়াবেনি। তাদের কিছু টাকা কোনো কাজ না করে চাই, যদি পাওয়া যাচ্ছে তাহলে কেন নেবে না? পশ্চিমবঙ্গ সরকারের কোনো আধিকারিকের নিতে হবে, এইরকম কোনো আইন সুপ্রিম কোর্টের মধ্যে জানা ছিল না, আমারও জানা নাই। তিনি তো আইনজীবী। তিনি আইনজীবী, সেই জন্য এটা জানেন না যে সুপ্রিম কোর্ট যে কমিটি করবে তাতে কাকে কাকে রাখতে হবে সেটা সুপ্রিম কোর্টের বিষয়। সুপ্রিম কোর্ট যাদেরকে ঠিক মনে করেছেন তাদেরকে রেখেছেন। আবার রিভিউ পিটিশন করতেই পারে, রিভিউ পিটিশন করলে যেমন খারিজ হয়ে যাবে তারপর কী করবে? কিউরিটি পিটিশনও করতে পারে, কিন্তু সে কিউরিটি পিটিশন খারিজ হবে তখন কী করবে? স্যার একেবারে দেখুন, রাজ্য সরকারের তারা কর্মচারী, অতএব রাজ্য সরকার কোনো একটা ইস্যু কীভাবে ডিল করবে তার জন্য তারা কমিটি করতেই পারে, কিন্তু সেই কমিটি তো সুপ্রিম কোর্ট যা বলেছে তার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। সেই সুপ্রিম কোর্টের আদেশটা কী করে পালন করা হবে সেটা তারা বলতে পারে। দেখুন, যে 25% তো ইমিডিয়েটলি দিতে বলেছে, তো ইমিডিয়েটলি মানে কদিন সেটা নিয়ে তারা বাক বিতণ্ডা করতে পারে, কিন্তু 6ই মার্চের একটা ডেট আছে দেখুন, তো সেইটা তো আর এদিক ওদিক করতে পারবে না। তো সেই তারিখের মধ্যে সেই নির্দেশ যদি পালিত না হয় তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে। তো শশী পাজা বলছেন যে যুবকদের বা এই যে বেকার সমাজের পালস বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই যুবসাথী প্রকল্পের জন্য কাতারে কাতারে লোক আসছে, ক্যাম্পে খুব ভিড় হচ্ছে। কি বলবেন আপনি? দেখুন, কোনো রকম কাজ না করে লাইনে দাঁড়ালেই যদি কিছু টাকা পাওয়া যায়, তাহলে কজন এরকম আত্মসম্মান বোধ সম্পন্ন লোক আছেন যে তিনি লাইনে দাঁড়াবেন না? আর আমাদের এখানে তো শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ করে দিয়ে যারা লেখাপড়া শিখছেন শুধু ডিগ্রিটা পাচ্ছেন, তারা সত্যিকারের লেখাপড়াটা শিখছেন না, তাহলে সেরকম ছেলেমেয়ে তো লাইনে দাঁড়াবেনি। এখন শশী পাজারা যেহেতু বলে দিচ্ছেন যে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা যুবসাথী পাবেন না, সেই জন্য দেখেছেন মেয়েরা লাইনে দাঁড়াচ্ছে না, ছেলেরা লাইনে দাঁড়াচ্ছে, কারণ তাদের কিছু টাকা কোনো কাজ না করে চাই, যদি পাওয়া যাচ্ছে তাহলে কেন নেবে না? সেই জায়গায় দাঁড়িয়ে ডিএ দিতে পারছে না রাজ্য সরকার। ডিএ দেওয়ার ক্ষেত্রে বলছে যে চার কমিটির যে সদস্য গঠন করা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের কেন কেউ আধিকারিক ওখানে নেই। পশ্চিমবঙ্গ সরকারের কোনো আধিকারিকের নিতে হবে, এইরকম কোনো আইন সুপ্রিম কোর্টের মধ্যে জানা ছিল না, আমারও জানা নাই। তিনি তো আইনজীবী। তিনি আইনজীবী, সেই জন্য এটা জানেন না যে সুপ্রিম কোর্ট যে কমিটি করবে তাতে কাকে কাকে রাখতে হবে সেটা সুপ্রিম কোর্টের বিষয়। সুপ্রিম কোর্ট যাদেরকে ঠিক মনে করেছেন তাদেরকে রেখেছেন। তিনি একটা কসলানি করছেন এটা, যে এটাকে একটা ইস্যু করে যদি কিছুদিন ঠেকানো যায়, কিন্তু এটা যাবে না, যেহেতু তারিখ দিয়ে দিয়ে অর্ডার আছে। কিন্তু মুখ্যমন্ত্রী মানে রাজ্য সরকার কি তাহলে রিভিউ পিটিশনের পথে হাঁটছে? আবার রিভিউ পিটিশন করতেই পারে, রিভিউ পিটিশন করলে যেমন খারিজ হয়ে যাবে তারপর কী করবে? কিউরিটি পিটিশনও করতে পারে, কিন্তু সে কিউরিটি পিটিশন খারিজ হবে তখন কী করবে? স্যার একেবারে শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে সুপ্রিম কোর্টে দরজা খোলা আছে, যে মুখ্য সচিবকে অর্থ সচিবের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে সেই মুখ্য সচিবের নেতৃত্বে নাকি তারা একটা কমিটি গঠন করবে, তারা বিষয়টাকে স্টাডি করবে, মুখ্যমন্ত্রী বলছেন। দেখুন, রাজ্য সরকারের তারা কর্মচারী, অতএব রাজ্য সরকার কোনো একটা ইস্যু কীভাবে ডিল করবে তার জন্য তারা কমিটি করতেই পারে, কিন্তু সেই কমিটি তো সুপ্রিম কোর্ট যা বলেছে তার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। সেই সুপ্রিম কোর্টের আদেশটা কী করে পালন করা হবে সেটা তারা বলতে পারে। অতএব এইটা করে দিয়ে কোনো কি সময় নষ্ট হচ্ছে? তাহলে সময় নষ্ট তো খুব বেশি দিন করা যাবে না, কারণ দেখুন যে 25% তো ইমিডিয়েটলি দিতে বলেছে, তো ইমিডিয়েটলি মানে কদিন সেটা নিয়ে তারা বাক বিতণ্ডা করতে পারে, কিন্তু 6ই মার্চের একটা ডেট আছে দেখুন, তো সেইটা তো আর এদিক ওদিক করতে পারবে না। তো সেই তারিখের মধ্যে সেই নির্দেশ যদি পালিত না হয় তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে। তো